দুয়ারে রিপোর্টার মানেই জেলার বিভিন্ন প্রান্তে আমাদের রিপোর্টাররা সরাসরি থাকবে আমার সঙ্গে। আমি তমশ্রী রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই চোপড়ার দিকে নজর রাখতে হবে। বিধায়কের দেহরক্ষীর রহস্য মৃত্যু। চোপড়ায় তৃণমূল বিধায়কের দেহরক্ষীর রহস্য মৃত্যু এবং রহস্য মৃত্যু হোটেল থেকে উদ্ধার করা হয়েছে তাকে অসুস্থ অবস্থায়, তারপরে হাসপাতালে নিয়ে গেলেই তাকে মৃত ঘোষণা করা হয়। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যে হোটেল থেকে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে দেহরক্ষীকে, আর সেই হোটেলের রিসেপশনে বিধায়কের দেহরক্ষীর সিসি ক্যামেরা ফুটেজ। সুলতান, যার দেহরক্ষীর সঙ্গিনীকে নিয়েও ধোঁয়াশা রয়েছে এই মুহূর্তে। এবং সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি চঞ্চল মোদক রয়েছে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, এখনো পর্যন্ত ময়না তদন্ত কি হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে কি উল্লেখ রয়েছে এবং তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ময়নাতদন্ত হয়নি। ময়নাতদন্ত আগামীকাল 2টোর দিকে হবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই সুলতান হচ্ছে চোপড়ার যিনি বিধায়ক হামিদুর রহমান, তৃণমূলের বিধায়ক, তার দেহরক্ষী। প্রায় 20 বছর ধরেই কিন্তু হামিদুর রহমানের দেহরক্ষী ছিলেন এবং এলাকায় ভালো একটা পরিচিত হয়ে পড়ে তার। তবে আজকে যেটা হয়েছে যে ওই দেহরক্ষী কিন্তু ইসলামপুর শহরের যে তিস্তাপল্লী এলাকায় একটি হোটেলে, সেখানে কিন্তু রেস্ট নেওয়ার নাম করে একটি রুম ভাড়া নেন এবং সেই রুমে কিন্তু এক মহিলা, যার স্ত্রী পরিচয় দিয়েছে, সেই রহস্যময় মহিলা, তাকে নিয়ে কিন্তু তিনি সেই হোটেলের মধ্যে ঢুকে রেস্ট নেবেন। তারপরে কিন্তু আধা ঘন্টা কিছুক্ষণ পরে সে অসুস্থ হয়ে পড়ে। এরপরে হোটেলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে অসুস্থ অবস্থায় কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। এই যে ঘটনা নিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে অসুস্থ হয়ে মৃত্যু হলো ওই দেহরক্ষী নাকি অন্য কোনো কারণ রয়েছে, ময়নাতদন্ত আসার পরেই কিন্তু সমস্ত বিষয় স্পষ্ট হবে বলে ইসলামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে। বেশ চঞ্চল। তো এখানে উনি কোর্টের কাছে আসছিল, ওনার বউ আর উনি, তো বলে আমাদেরকে 2 ঘন্টার জন্য দাও, আমরা রুমে একটু রেস্ট ফেস্ট করবো। ইতিমধ্যেই উপরে খাওয়া দাওয়া করতে করতে ওনার শরীরটা আমার অসুস্থ মনে হয়েছে। তারপরে উনি শেষলেস হয়ে গেছে। শেষলেস হয়ে যাওয়ার পরে তো আমরা হোটেল কর্তৃপক্ষ আর ওনার বউকে নিয়ে আমরা ওনাকে হসপিটালে ট্রান্সফার করে দিয়ে আসছি। ওটা কি ওনার বউ? ওনাকে পরিচয় কে দিয়েছে? ওনার পরিচয় উনি দিয়েছে আমাকে, যেটি আমার বউ হয়। হঠাৎ ও হার্ট অ্যাটাক হয়েছে। আমি যতদূর জানি যে ও দীর্ঘদিন ধরে হাই প্রেসার ছিল, হাই প্রেসারের ওষুধ ডেলি খাতো আর কি। তো যাই হোক, শুনলাম, আমিও খুব খারাপ লাগলো। দীর্ঘ 20-22 বছর ধরে আমার সঙ্গে ছিল, খুব সিনসিয়ারলি কাজ করতো। মৃত্যুতে খুব মর্মাহত আমিও এবং ওদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। না, ও ভালো স্বভাবের ছিল, খারাপ স্বভাবের ছিল না। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 2 কোটির 9-6 হাইকোর্টে জানালো সিআইডি। বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট ভেঙে আর্থিক তছরূপ, কেস ডায়েরি তলব হাইকোর্টের। ঠিক কি পর্যবেক্ষণ, কি হলো হাইকোর্টে জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে। সরাসরি চলে যাব অর্ণব হাজরার কাছে। অর্ণব, দেখো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক প্রাক্তন কর্মীর করা মামলার প্রেক্ষিতে সিআইডি তদন্ত করছিল। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপের ঘটনা। এবং আজ সিআইডি যে রিপোর্ট দিয়েছে, আদালতকে জানিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে, সেখানে 2 কোটি টাকা ন্যূনতম তছরূপ বা 9-6-এর একটা প্রাথমিক প্রমাণ তারা পেয়েছে। এবং এক্ষেত্রে সিআইডি যাতে তদন্ত এগিয়ে নিয়ে চার্জশিট দিতে পারে সে বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় এজেন্সি, তারাও এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে আজকে সিআইডি তরফে বা মামলায় জানানো হয়। এক্ষেত্রে ইডির করণীয় কি, ইডি কি পদক্ষেপ করলো, এবং একই সঙ্গে যে ক্যাগ রয়েছে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, যেটা আমরা যদি ক্যাগ বলে জানি, তারাও যদি কোনো রকম ইন্সপেকশন করে থাকে, কোনো অনুসন্ধান করে থাকে, সেক্ষেত্রে তারাও তাদের অবস্থান জানাতে পারে। পরবর্তী শুনানির দিন বিচারপতি এমনটা জানিয়েছেন। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় যার সুনাম রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যেভাবে অন্তত সিআইডি তদন্তে 2 কোটি টাকা 9-6-এর বিষয় সামনে এলো, তাতে সারা এজলাসই বিস্ময় প্রকাশ করে। এবং সেই ঘটনা সিআইডি তদন্ত করার পর তাদেরকে চার্জশিটের পথে এগোতে বলল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এপ্রিল মাসে ফিরে এই মামলা শুনানি। চমকশ্রী। এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। ডায়মন্ড হারবারে সেখানে চিকিৎসককে হেনস্থা, টানা হিচড়া করা হচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসককে। যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, উত্তেজনা, তরুণীর মৃত্যু আর বচসা, ধাক্কাধাক্কি, রোগী মৃত্যুর জেরে হাসপাতালে যে ছবি আপনারা দেখছেন, ধাক্কাধাক্কি, টানা হিচড়া মৃতের পরিবারের। সরাসরি চলে যাব, আনিসউদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, কি হয়েছিল, কি অভিযোগ, আর কেন এমন পরিস্থিতি তৈরি হলো? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গত 4 দিন আগে কুলপি থানা এলাকার সিকিরহাটের এক তরুণী
তার তলপেটের সংক্রমণ নিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং গতকাল ডায়মন্ড হারবার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে চান যে তাদের যে রোগী ভর্তি ছিল তার কিভাবে মৃত্যু হয়েছে, তিনি অনেকটা সুস্থ ছিলেন। আর এ নিয়েই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং যার জেরেই কিন্তু বাকবিতণ্ডা চলে, ধস্তাধস্তি চলে। যে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আমরা দেখাচ্ছি সেই ভিডিও। এবং যে ঘটনায় কিন্তু আক্রান্ত হন কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন আবু বাক্কর সিদ্দিক। এবং এই ঘটনার পরেই ডায়মন্ড হারবার থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই একেবারে ঘটনাস্থলে পৌঁছে যে সমস্ত ধস্তাধস্তির ঘটনায় যে মৃত তরুণী ছিল তার পরিবারের যারা সদস্যরা এই ধস্তাধস্তির ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর থেকেই একেবারে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে রোগী মৃত্যু ঘটনা এবং সেখানে যে রোগী পরিবারের যে অভিযোগ তার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে সমস্তটাই তদন্ত করে দেখা হবে এবং হাসপাতাল সুপারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। একটা পেশেন্ট ভর্তি ছিলেন, ওনারা মারা গেছিল। তারপর প্রথমে এসে অনেকজন মব এসে 7-8 জন এসে ওরা প্রথমে আমাকে মানে আমাদেরকে এবং আমাদের যে ইন্টার্ন ছিল সবাইকে এরকম গালাগালি দিতে শুরু করে, অকথ্য ভাষায় করতে শুরু করে। তারপর আজকে থানা থেকে আমাদের পুরো সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে, আমরা সব যা যা দরকার সবই আমরা সহায়তা করব। আমাদের নিজেদের ইন্টারনাল ফেলিওর বা যেমন বললো ওদের কমপ্লেন ছিল, আমাদের হাউসটা ওদের কমপ্লেন ছিল যে স্যার কালকে আমাদের ওখানকার প্যানিক বাটনটা কাজ করেন এবং তখন তাহলে আমাদের ইন্টারনাল যে সিকিউরিটিটা গেটে ছিল তারা কোথায় গেল, সেইটার জন্য আমরা একটা ইন্টারনাল এনকোয়ারি কমিটিও। কুম্ভযাত্রায় অব্যবস্থার প্রতিবাদ করায় মারধর করা হয়েছে। প্রতিবাদ করায় লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পুণ্যার্থীদের। ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ঠিক কি হয়েছিল, কেন অভিযোগ আর কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন মারধর করা হলো? দেখো, ট্যুর অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ। নরেন্দ্রপুর থানার রেনিয়া এলাকা থেকে কুম্ভে যান 40 জন পুণ্যার্থী। সেখানে 21 তারিখে তাদের এখান থেকে বেরোন এবং 26 তারিখে তারা বাড়ি ফেরেন। এরপরেই সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে ট্যুর অপারেটর তাদের যে খাবার দাবার এবং নিয়ে যাবার পর অব্যবস্থা ছিল এবং সেই অব্যবস্থার প্রতিবাদ করায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় দুজন বৃদ্ধ গুরুতর জখম হন, একজনের মাথা ফেটে যায় এবং এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় ওই ট্যুর অপারেটর রঞ্জিত সিং এবং নন্দ সিং সহ আরো বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুণ্যার্থীদের যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের যা বলে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা ছিল না, অব্যবস্থা ছিল। কুম্ভে স্নানের পর থেকেই সেই অব্যবস্থার চরম সীমায় পৌঁছায় এবং তাদের এই অভিযোগ করার ফলেই বাড়ি ফেরার পরেই তাদের উপর হামলা চালানো হয়। মারধর করা হয়েছে ওই ট্যুর অপারেটরের বিরুদ্ধেই অভিযোগ বোঝা যাচ্ছে। অর্পণ, ধন্যবাদ।